ভাবুন তো, কোনো আধুনিক রাডার বা স্যাটেলাইট নেই, অথচ আপনি ঠিকই জানেন যে কয়েক মাস পরেই একটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ধেয়ে আসছে। হ্যাঁ, আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এটাই খতিয়ে দেখব। প্রশান্ত মহাসাগরীয় দ্বীপগুলোর অধিবাসীরা শতাব্দীর পর শতাব্দী ধরে ঠিক এই কাজটাই করে আসছেন। তারা প্রকৃতির খুব সূক্ষ্ম কিছু ভাষা পড়তে পারেন, আর এভাবেই ক্রমবর্ধমান জলবায়ু বিপর্যয়ের হাত থেকে নিজেদের রক্ষা করে আসছেন। চলুন এই অবিশ্বাস্য টিকে থাকার কৌশলটা একটু গভীরে গিয়ে দেখা যাক। তাহলে প্রশ্ন হল, রাডার বা মহাকাশে থাকা স্যাটেলাইটের সাহায্য ছাড়া একটা পুরো জনগোষ্ঠী কিভাবে কয়েক মাস আগে থেকেই এমন নিখুঁত পূর্বাভাস দিতে পারে? অবিশ্বাস্য মনে হলেও ফিজির কৃষকদের দিকে তাকালে আমরা এর পরিষ্কার উত্তর পেয়ে যাই। তারা কিন্তু ঝড়ের ঠিক আগের দিন প্রস্তুতি নেন না। সেই জুলাই মাস থেকেই তারা চারপাশের পরিবেশের একদম ছোট ছোট পরিবর্তনগুলো খুব গভীরভাবে লক্ষ্য করতে শুরু করেন। বলতে পারেন, তাদের চারপাশের গাছপালা আর জীবজন্তুই হল তাদের সবচেয়ে নির্ভরযোগ্য প্রাকৃতিক আবহাওয়া কেন্দ্র। সবচেয়ে চমকপ্রদ ব্যাপারগুলোর একটা হল সাধারণ একটা বুনো ইয়াম বা আলুর লতা। ফিজির ঘন জঙ্গলে এই লতাটা যেন রীতিমতো একটা আগাম সতর্কবার্তা বা আর্লি ওয়ার্নিং সিস্টেম হিসেবে কাজ করে। কৃষকেরা খুব খেয়াল রাখেন এই লতাটার দিকে। যদি দেখেন লতাটা মাটির সাথে একদম লেপ্টে বেড়ে উঠছে, তার মানে হল সামনে প্রবল ঝোড়ো হাওয়া আসছে, আর লতাটা নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে। এটা প্রকৃতির একটা অদ্ভুত আত্মরক্ষা কৌশল। আর যদি দেখেন লতাটা বেশ খারাপভাবে ওপরের দিকে উঠছে, তার মানে নিশ্চিন্ত থাকুন, বড় কোনো ঝড়ের তেমন কোনো শঙ্কা নেই। একদম সিম্পল, তাই না? অবশ্য তারা শুধু একটা বা দুটো গাছের ওপর নির্ভর করে বসে থাকেন না। তাদের নজর থাকে পুরো প্রাকৃতিক পরিবেশের একটা বিশাল নেটওয়ার্কের দিকে। নভেম্বর থেকে এপ্রিল এই সময়টা হলো ঘূর্ণিঝড়ের মৌসুম, আর এর অনেক আগে থেকেই তারা নির্দিষ্ট কিছু প্রাণী আর উদ্ভিদের আচরণের ওপর তীক্ষ্ণ নজর রাখেন। যেমন ধরুন, ঝড়ের মাস চারেক আগেই যদি দেখা যায় ভীমরুল বা মৌমাছিরা মাটির খুব কাছাকাছি বাসা বানাচ্ছে, অথবা একটা ডাঁটায় 5 বা তার বেশি ব্রেডফ্রুট জন্মাচ্ছে, ব্যাস তারা বুঝে যান বড় কোনো বিপদ আসছে। ঝড়ের ঠিক 1 মাস আগে হয়তো সমুদ্রের পানি অস্বাভাবিক গরম হয়ে গেল, ছোট মৃত মাছ তীরে ভেসে আসতে লাগলো, আর ঠিক 1 সপ্তাহ আগে সামুদ্রিক পাখিরা খুব নিচ দিয়ে ডাঙার দিকে উঠতে শুরু করে। এমনকি সবুজ সামুদ্রিক কচ্ছপগুলো নিরাপদ ভেবে সৈকত ছেড়ে অনেক ভেতরের দিকে এসে ডিম পাড়ে। প্রকৃতির কি নিখুঁত অ্যালার্ট সিস্টেম, একটু খেয়াল করে দেখুন। এখন আপনারা হয়তো ভাবতে পারেন এগুলো সব কাকতালীয় বা আন্দাজে ঢিল ছড়া। একদমই না। এটা কোনো এলোমেলো অনুমান নয়, বরং গভীরভাবে প্রথিত একটা প্রজন্মগত প্রজ্ঞা। আর সবচেয়ে দারুণ ব্যাপারটা কি জানেন? এই জ্ঞান কোনো মোটা মোটা বইয়ে লেখা নেই। এটা আসলে একটা অলিখিত মৌসুমি ক্যালেন্ডারের মতো, যা গল্প, গান, নাচ আর বিভিন্ন প্রবাদের মাধ্যমে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে ছড়িয়ে পড়ছে। এভাবেই এই সাংস্কৃতিক ঐতিহ্যটা যুগ যুগ ধরে টিকে আছে। আর এই যুগ যুগ বলতে ঠিক কতদিনের কথা বলছি জানেন? 3000 বছর। একটু ভেবে দেখুন বিশাল এই সংখ্যাটা। আধুনিক বিজ্ঞান বা প্রযুক্তির জন্মের বহু আগে থেকেই শুধুমাত্র এই অভিজ্ঞতালব্ধ জ্ঞানের ওপর ভর করেই পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মানুষ টিকে আছে। এই 3 সহস্রাব্দ ধরে তারা ভয়ঙ্কর সব প্রাকৃতিক দুর্যোগ পার করে এসেছে শুধু প্রকৃতিকে পড়ে। আর আধুনিক বিশেষজ্ঞরাও কিন্তু এই বিষয়টাকে পুরোপুরি স্বীকৃতি দিচ্ছেন। ইউনিভার্সিটি অব দি সানশাইন কোস্টের ভূগোলের অধ্যাপক প্যাট্রিক নান যেমনটা বলছিলেন, এই ঐতিহ্যবাহী জ্ঞান কোনো অন্ধবিশ্বাস নয়, এটা পুরোপুরি অভিজ্ঞতালব্ধ। মানুষ যে ওখানে টিকে আছে তার মূল কারণই হলো তাদের এই অসাধারণ খাপ খেয়ে নেওয়ার কৌশল। যেমন ধরুন, বৃষ্টির আগে পিঁপড়েরা পরিবেশের সূক্ষ্ম পরিবর্তন বুঝতে পারে। এটা যেমন বিজ্ঞানসম্মত, ঠিক তেমনি এই প্রাচীন পদ্ধতিগুলো একেবারে বাস্তব অভিজ্ঞতামূলক বিজ্ঞানের সাথে দারুণভাবে মিলে যায়। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্টের পরিচালক অ্যালেক ক্রফোর্ডের আরেকটা চমৎকার দিক তুলে ধরেছেন। তিনি বলছেন, প্রকৃতিকে অনুসরণ করলে দুর্যোগের আগে প্রস্তুতির জন্য অনেক বেশি সময় পাওয়া যায়। স্যাটেলাইট হয়তো আপনাকে কয়েকদিন আগে নিখুঁত সতর্কতা দেবে, কিন্তু প্রকৃতি মাসের পর মাস আগে থেকেই তার সিগন্যাল দিতে শুরু করে। আর যখন একটা বড় দুর্যোগ ধেয়ে আসছে, তখন এই অতিরিক্ত সময়টুকু পাওয়া মানেই হল আক্ষরিক অর্থে জীবন আর মৃত্যুর মাঝখানের ব্যবধান গড়ে দেওয়া। তো এই যে হাতে এতগুলো বাড়তি সময় পাওয়া গেল, এটা দিয়ে তারা ঠিক কী করেন? তারা অত্যন্ত সুপরিকল্পিতভাবে জীবন বাঁচানোর কাজগুলো শুরু করেন। যেমন ধরুন, প্রথমেই পর্যাপ্ত পরিমাণ শুকনো খাবার আর বিশুদ্ধ পানি মজুত করা। এরপর প্রবল ঝোড়ো হাওয়া থেকে বাঁচতে নিজেদের ঘরবাড়িগুলোকে শক্ত করে মজবুত করার কাজটা সেরে ফেলা। আর অবশ্যই তাদের গবাদি পশুগুলোকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া। কয়েক মাস বা সপ্তাহ আগে থেকে পূর্বাভাস না পেলে এই জরুরি কাজগুলো এত গুছিয়ে করা কোনোভাবেই সম্ভব হতো না। আর এই প্রস্তুতির প্রয়োজনীয়তা যে কতটা অপরিসীম তা 2016 সালের একটা ঘটনা থেকে খুব স্পষ্ট বোঝা যায়।
সেবার সাইক্লোন উইনস্টন ফিজিতে যে তাণ্ডব চালিয়েছিল তার তীব্রতা ছিল কল্পনাতীত। শুধু কৃষিখাতেই তাদের ক্ষতি হয়েছিল ২০ লাখ পাউন্ডেরও বেশি। গ্রামীণ এলাকাগুলো একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছিল। এই ধরনের ভয়ঙ্কর ক্ষতি থেকেই আসলে বোঝা যায় একটা নির্ভরযোগ্য আগাম পূর্বাভাসের ওপর তাদের জীবন এবং জীবিকা কতটা গভীরভাবে নির্ভরশীল। তবে আশার কথা হলো প্রাচীন এই টিকে থাকার কৌশলগুলো এখন আধুনিক সরকারি নীতিতেও জায়গা করে নিচ্ছে। এই টাইমলাইনটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হবে। সেই ৩,০০০ বছর আগের প্রাচীন প্রজ্ঞা এখন প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পাচ্ছে। ২০২৪ সালে ফিজির মেটেরিওলজিক্যাল সার্ভিস একটা যুগান্তকারী কাজ শুরু করেছে। তারা এখন আধুনিক রাডার আর স্যাটেলাইটের তথ্যের পাশাপাশি স্থানীয় প্রাকৃতিক সংকেতগুলোকেও মিলিয়ে আবহাওয়া পূর্বাভাস দিচ্ছে। ২০২৫ সাল বা তারপরে ঘূর্ণিঝড়ের তীব্রতা আরও বাড়বে বলে যে শঙ্কা রয়েছে, তা মোকাবেলায় এই আধুনিক আর প্রাচীন পদ্ধতির সমন্বয় কিন্তু দারুণ একটা গেম চেঞ্জার হতে পারে। আর হ্যাঁ, আধুনিক প্রযুক্তিও কিন্তু বসে নেই। ভানুয়াতু ক্লাইমেট ওয়াচ নামের একটা অ্যাপের কথা ধরুন। এরা মূলত এই দেশীয় প্রজ্ঞাকে রীতিমতো ক্রাউডসোর্স করছে। কিভাবে? ধরুন একজন সাধারণ গ্রামবাসী দেখলেন যে একটা কচ্ছপ সৈকত থেকে অনেক দূরে এসে ডিম পাড়ছে। তিনি সাথে সাথে তার স্মার্টফোন দিয়ে সেটা অ্যাপে রিপোর্ট করে দিলেন। একবার ভাবুন তো, একদিকে মহাকাশে স্যাটেলাইট ট্র্যাকিং আর অন্যদিকে মাটিতে দাঁড়িয়ে একজন মানুষের এই প্রাচীন জ্ঞান, দুটো মিলে আবহাওয়ার আধুনিক মডেলগুলো এখন কতটা সমৃদ্ধ হচ্ছে। এই পুরো বিষয়টার একটা বিশাল অর্থনৈতিক দিকও আছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF বলছে জলবায়ু পরিবর্তনের সাথে মানিয়ে নিতে এই প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর দরকার প্রায় $1 বিলিয়ন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 1 বিলিয়ন বা 100 কোটি ডলার। এত বিপুল পরিমাণ অর্থের সংস্থান করা তো সবসময় সম্ভব হয়ে ওঠে না। আর ঠিক এখানেই শত শত বছরের পুরনো এই ঐতিহ্যবাহী প্রাকৃতিক পদ্ধতিগুলো একটা চমৎকার সাশ্রয়ী বিকল্প হিসেবে সামনে আসে। প্রকৃতি পর্যবেক্ষণের এই টিকা থাকার কৌশলের জন্য তো কোনো $1 মিলিয়ন যন্ত্রপাতির দরকার নেই, দরকার শুধু একটা সজাগ দৃষ্টির। একেবারে শেষে এসে এ বিষয়টা আমাদের নতুন করে ভাবতে বাধ্য করে। হাজার বছর ধরে মানুষ প্রকৃতির এই নিজস্ব ভাষা পড়েই কিন্তু পৃথিবীতে টিকে আছে। কে জানে, প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এই প্রাচীন প্রজ্ঞার গভীরে হয়তো আধুনিক জলবায়ু সংকটের আরও এমন অনেক জীবন রক্ষাকারী সমাধান লুকিয়ে আছে। আমাদের শুধু একটু মন দিয়ে প্রকৃতির সে কথাগুলো শুনতে হবে, তাকে সম্মান করতে হবে। আপনাদের কি মনে হয়, আমাদের চারপাশের এই প্রাকৃতিক বিশ্বের গভীরে আর কি রহস্য লুকিয়ে আছে, যা হয়তো আমরা খেয়ালই করছি না?